এই ব্লাডটা চলে গেলেই চাঙ্গা হয়ে যাবে আবার। পুরোপুরি সুস্থ হয়ে যাব আর কিডনি বদলের কোনো প্রয়োজন হবে না? না তা নয়, তবে এই যে ট্রান্সপ্লান্টেশন আগে বারবার অসুস্থ হয়ে পড়ছো না, সেটা আর হবে না। আর যদি তা না হয়? কি না হয়? ট্রান্সপ্লান্টেশনটা যদি না হয়, কেন তুমি সুস্থ হতে চাও না? আমি সে কথা বলছি না। কিডনি বদল করতে হলে কাউকে তো কিডনি দিতে হবে। কে দেবে? সেটা তো একটা ব্যবস্থা করা যাবে। তার জন্য তুমি এত চিন্তা করছো কেন? দেখো মন্দিরা, তুমি কিন্তু তোমার কথা রাখছো না। তোমার মনে পড়ে যেদিন প্রথম আমার কাছে এসেছিল আমাকে দেখাতে, সঙ্গে তোমার মা ছিলেন, অসীম বাবু ছিলেন, কি বলেছিল সেদিন মনে পড়ে? আমাকে চেক আপ করে সেদিনই ভর্তি করে নিলেন। ব্যাস, আর আমার বাড়ি যাওয়া হলো না। হ্যাঁ, কিন্তু সেদিন তুমি কি কথা আমাকে বলেছিলে মনে আছে? যে তুমি তোমার মনের জোরটা হারাবে না, আমার সঙ্গে সঙ্গে তুমিও অসুখটার সঙ্গে লড়াই করবে। কিন্তু তুমি তো তোমার কথা রাখছো না। আপনার মাকে আর হাজবেন্ডকে বাইরে পাঠিয়ে দিলাম কেন জানেন? আপনার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। এই যে আমাদের এতক্ষণ কথাবার্তা হলো, তার থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার কি হয়েছে। এই রোগ সারে না, না? তাই নাকি? কে বলল আপনাকে? আমি তো দেখছি কত লোকের এই রোগ হচ্ছে, চিকিৎসা করাচ্ছে, সেরে যাচ্ছে। আপনি সেরে যাবেন আপনি সত্যি বলছেন? আমি সত্যি সেরে যাব? 100%, পুরোপুরি। দেখে তো মনে হচ্ছে খুব বেশি দিন বিয়ে হয়নি। 6 মাসও হয়নি এখন। আচ্ছা, জানেন ডাক্তারবাবু, আমাদের বিয়েটা হয়েছে দুপক্ষের বাড়িরই অমতে। এর জন্য অনেক কিছু ছাড়তে হয়েছে আমাদের। আর ঠিক এই সময় এরকম একটা বিপদ মাথায় এসে পড়লো। তো এই তো সাময়িক বিপদ। এরকম কত বিপদ তো আমাদের জীবনে চলতে গেলে আসে। রোগ হয়েছে, চিকিৎসা করা হবে, সেরে যাবে। তো ভেঙে পড়ার কি আছে? না, অসীমের জন্য আমার খুব খারাপ লাগে। ওকে আমি তো কিছুই দিতে পারলাম না, আমাকে বিয়ে করে ও ঠকে গেল। আচ্ছা বেশ, আমি ধরে নিলাম যে অসীমবাবু এই কথা ভাবছেন। কিন্তু এই কথা ভাবলেও আপনি যখন সুস্থ হয়ে সেরে বাড়িতে যাবেন, তখন তো আবার অসীমবাবু এটা ভাববেন যে তার চয়েসে কোনো ভুল ছিল না। আপনি সত্যি বলছেন আমি সেরে যাব? আপনি আমার উপর ঠিক বিশ্বাস করতে পারছেন না, না? বারবার বলছি আপনি সেরে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আমার কথায় ঠিক ভরসা হচ্ছে না। না, সরি, মানে কিছু মনে করবেন না আসলে। কিন্তু একটা কথা আমাকে দিতে হবে। কি কথা? আমি যেমন রোগটার সঙ্গে যুদ্ধ করব, তেমনি আমার সঙ্গে সঙ্গে আপনাকেও যুদ্ধ করতে হবে। 1 নম্বর, কখনো মনের জোর হারানো চলবে না। ভেঙে পড়া চলবে না। 2 নম্বর, আমি যা যা অ্যাডভাইস করব তা অক্ষর অক্ষরে পালন করতে হবে। পেশেন্ট যদি ডাক্তারের সঙ্গে কোঅপারেট না করে, তাহলে কিন্তু রোগ সারানো মুশকিল। আপনি যদি আমার সঙ্গে কোঅপারেট করেন, আমি কথা দিচ্ছি আপনাকে আমি সুস্থ করে তুলব খুব তাড়াতাড়ি। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি ডাক্তারবাবু, আমি সব সময় আমার সুস্থ হওয়ার কথাই ভাববো। কি মনে পড়ছে?
সেদিনের কথা? মনের মধ্যে থেকে সব ডিপ্রেশন, টেনশন সব তো সরিয়ে দিতে হবে, নাহলে ভালো হবে কি করে? আপনি এসে গেছেন? আচ্ছা, আপনি থাকুন এখানে, এখানে কোন ভাবে শিউলি এসে পড়বে, একটু নজর রাখবেন ব্লাডটা যেন শেষ না হয়ে যায়। ওকে স্যার। শেষ হওয়ার আগে হয় শিউলিকে, না আমাকে একবার খবর দেবে। ওকে স্যার। ঠিক আছে, আসছেন। খুব ভালো স্যার, এটা তো দারুণ সুখবর। আমাদের হসপিটাল আরো বড় হোক, মডার্ন হোক, এখানকার লোকজন আরো ভালো চিকিৎসা পাক, খুব ভালো খবর স্যার। কিন্তু একটা রিকোয়েস্ট স্যার, গরিবের কথাটা একটু ভাবুন। এই হসপিটালের স্টাফ, সাব স্টাফ, এদের কথা। কেন? এবারে সেটেলমেন্টে তো স্টাফেদের ফ্যামিলি সহ ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে ম্যানেজমেন্ট। কিন্তু স্যার, শুধুমাত্র ওদের ফ্যামিলি নিয়ে তো ওদের জীবন নয়। বেসিক্যালি ওরা হচ্ছে লোয়ার মিডল ক্লাস, মূল্যবোধগুলো তো ছাড়তে পারে না। ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই জানে যে ওরা এখানে চাকরি করে। কাজেই তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, ওদের এসে ধরে। আর ওরা যদি এটুকু ফেভার না পায়। দেখুন, এর আগেও অল্প বিস্তর ওদের চাহিদা বা ওদের অনুরোধ মেনে নেওয়া হয়েছে, কিন্তু এখন কিছু কিছু স্টাফ এবং সাব স্টাফ তারা এত বেশি অনুরোধ বা আর্জি যাই বলুন না কেন করছে যে সেটা এন্টারটেন করা সম্ভব নয়। আমি তো আপনারও অনেক আর্জি স্যাংশন করেছি, কিন্তু আপনিও তো দুলাল দাসের ব্যাপারে আমার মুখে চুনকালি দিতে দ্বিধাবোধ করেননি। মেডিকেল বোর্ডের কাছে আমাকে লিখিত স্বীকার করতে হয়েছিল যে আমি ওকে। স্যার, এসব কথা থাক না স্যার, এটা তো ক্লোজড চ্যাপ্টার। তার চেয়ে বরং আমি আপনার কাছে যে ব্যাপারে দরবার করতে এসেছি সেটা দয়া করে একটু শুনুন। আবার কি দরবার করবেন মশাই? একবার যা শিক্ষা দিয়েছেন। স্যার, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি এ ব্যাপারে কিছু না করেন, তাহলে একটা ফ্যামিলিকে ভিক্ষে করতে হবে স্যার। দাঁড়ান দাঁড়ান, আপনি কি নির্মল চক্রবর্তী সম্বন্ধে কিছু বলতে এসেছেন? দেখুন, এ ব্যাপারে আমি কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ। প্লিজ স্যার, প্লিজ। দেখুন, নির্মল বাবুর পার্সোনাল ফাইল তো আপনার কাছেই আছে। 6 বছর ধরে লোকটা এখানে কাজ করছে, তাই তো? আচ্ছা, ওর এগেনস্টে কোনো অ্যালিগেশন কি ওর ফাইলে আপনি পেয়েছেন? আহা, এসব কথা এখানে আসছেই না। লোকটা পুলিশের হাতে বামাল ধরা পড়েছে, এবং যে দোকানে মাল বিক্রি করতে গিয়েছিল সে দোকানিও স্বীকার করেছে যে উনি মাঝে মাঝেই ওষুধ নিয়ে গিয়ে ওদের বিক্রি করে আসতেন। স্যার, এই সমস্ত তো পুরনো কথা। এর সব উত্তর তো উনি আপনাকে দিয়ে দিয়েছেন, যে হসপিটালের মেট্রন ওকে দিয়ে। মিথ্যে কথা। উনি নিজের পিঠ বাঁচাবার জন্যে দোষটা অন্যের ঘাড়ে চাপাবার চেষ্টা করছেন। ওর এই শোকসের জবাব পেয়ে আমরা মেট্রনের ব্যাপারে একটা অনুসন্ধান চালিয়েছিলাম, কিন্তু অডিটার সমস্ত দেখে বলেছে যে তার হিসেবে কোনো কারচুপি নেই। স্যার, এই মেট্রন মহিলা অত্যন্ত চালাক। উনি নির্মল বাবুকে সরল সাদাসিধে পেয়ে। মিথ্যে কথা। শাশ্বতী পালকে আমি বহু বছর ধরে চিনি, তবে যখন একটা অ্যালিগেশন উঠেছিল তখন আমি সুপারকে বলি একটা অফিসিয়াল এনকোয়ারি করতে, এবং ইট ইজ রিভিলড যে নির্মল বাবুই হচ্ছেন আসল কালপ্রিট। তার খাতাপত্রে বিস্তর গোলমাল রয়েছে। স্যার, এই কেসটা আপনি রিকনসিডার করলে ভালো করতেন। বুঝতেই পারছেন, নির্মল বাবু আমাদের ইউনিয়নের মেম্বার। সো হোয়াট? আপনাদের মেম্বার বলে সে চোর হলে তাকে আপনারা ডিফেন্ড করবেন? স্যার, নির্মল বাবু ওষুধ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন মাত্র, কিন্তু তিনি যে স্টোর থেকে মালটা সরিয়েছেন সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। ননসেন্স। পুলিশ ওর এগেনস্টে চার্জশিট দিয়েছে, আর সেই রিপোর্টের উপর বেস করে আমরা প্রথমে ওকে শো কজ নোটিশ করি, তারপর সাসপেনশন অর্ডার সার্ভ করা হয়। আমার ধারণা এর মধ্যে আইনের কোনো ফাঁক নেই। ঠিক আছে স্যার, আপনারা তাহলে ওই আইনের ব্যাপারটাই দেখুন, কিন্তু ইউনিয়ন যদি এ ব্যাপারে আন্দোলন শুরু করে, দয়া করে আমাকে দোষ দেবেন না।
কিছুদিন বাদেই এই হসপিটালে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ফরেন টিম ইন্সপেকশনে আসছে। সেই সময় যদি ওরা আন্দোলন শুরু করে, যদি স্লোগান দেয়, পোস্টার মারে, তারপর ধরুন ঘেরাও টেরাও এই সমস্ত, ঠিক আছে, আপনাদের যা খুশি করতে পারেন। কি হবে আর, গ্রান্টটা পাবো নাই তো। তা কলকাতা শহরে তো অনেক বদনাম, অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে এবং নিয়মিত হচ্ছে। না হয় আর একটা ভালো জিনিস থেকে বঞ্চিত হবে। স্যার আমি থাকতে যে সেরকম কিছু ঘটতে দেব না সেটা আপনি ভালো করেই জানেন। এই হসপিটালটাকে অন্য কারুর চেয়ে তো আমি কম ভালোবাসি না। কিন্তু স্যার একটা জিনিস আপনাকে আমি ভেবে দেখতে অনুরোধ করি। নির্মল বাবু যে ওই দোকানেই ওষুধটা বিক্রি করতে যাবেন, এটা পুলিশ আগে থেকে জানলো কি করে? ব্যাপারটা একটু সাজানো বলে মনে হচ্ছে নাকি? আর তখনই অনিবার্যভাবে যে প্রশ্নটা উঠে আসে মনের মধ্যে, যে ছক অনুযায়ী ঘুঁটিটা সাজাচ্ছে কে? হ্যাঁ স্যার, দুলাল দাসের ব্যাপারেও ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। স্যার ব্যস্ত আছেন? না, বসো। ডিস্টার্ব করলাম না তো? না, বলো কি সমস্যা? সমস্যা ছাড়া বোধহয় আমাদের আর কথাই হয় না, না? কি করে হবে? হসপিটালে পেশেন্টরা আসে, তাদের সমস্যা নিয়ে আমরা তাদের সমস্যা নিয়ে আলোচনা করি। তো সমস্যা ছাড়া আমরা থাকবো কি করে? তাই বলে কি অন্য কথা বলা যাবে না? তাহলে তো রোগও হয়ে যেতে হয়। অ্যাবসলিউটলি রাইট। বলো কি বলতে এসেছিলে, বলো। কি বলতে এসেছিলাম বলতে, কি বলো? মানে কয়েকদিন ধরে একটা কথা আমার কানে আসছে বারবার, কিন্তু সেটাকে আমি ধর্তব্যের মধ্যে আনিনি, ইগনোর করে গিয়েছি। তবে আজকে আমি নোটিস করলাম যে ব্যাপারটা নিয়ে একটা বেশ মানে অর্গানাইজড ওয়েতে একটা হুইসপারিং ক্যাম্পেইন শুরু হয়েছে। তো তুমি আমাকে কনসোল করছো তো হুইসপারিং শব্দটা ব্যবহার করে? আসলে সাদা বাংলায় বললে যেটা দাঁড়ায়, আমার নামে একটা কুৎসা রটানো হচ্ছে, তাই তো? আপনি নাকি একজন পেশেন্টকে ফ্রি বেডে ভর্তি করেছেন এর মধ্যে কয়েকদিন আগে আর কি। এবং যার নাকি অনেক পয়সা আছে, এবং আমার কোনো ভেস্টেড ইন্টারেস্টের জন্য আমি তাকে ফ্রি বেড অ্যালট করেছি, এইসব। ডক্টর পান্ডে এসেছিলেন এর মধ্যে আমার কাছে। তো এলেন, বসে অনেক কথাই বললেন, পুরো গল্পটাই বললেন। যদি উনি জানেন যে ডক্টর মিশ্রর অ্যাবসেন্সে আমি আপনার আন্ডারে কাজ করছি, রেফারি হিসেবে আপনি আমার সিনিয়র, ইনস্পাইট। তাহলে উদ্দেশ্যটা বুঝতে পারছো? পঞ্চানন বিশ্বাস একজন ছাপোষা মধ্যবিত্ত লোক। তার থাকার মধ্যে আছে একটা মুদিখানা আর একটা গম কল। তো সেই লোকটির রেনাল ফেলিওর হয়, সে নার্সিংহোমে ভর্তি হয়। আমাদের এখানকার একজন ডাক্তার, তার নামটা থাক বলছি না, তিনি তাকে ট্রিটমেন্টের নাম করে অনেক কিছু টেস্ট করান, কিন্তু আসল ট্রিটমেন্টই করেন। এই করতে করতে তার সারা জীবনের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়। তখন তিনি এই হসপিটালে আসেন। আমি তাকে ফ্রি বেড অ্যালট করি, তার চিকিৎসা করি, তাকে সুস্থ করে বাড়ি পাঠাই। তো এটা যদি অন্যায় হয়, এরকম অন্যায় আমি বারবার করব, বারবার। না, ঠিকই তো, একদমই ঠিক করেছেন আপনি। দেখো, ওরা ওদের কাজটা করবে, কেউ বন্ধ করতে পারবে না, তুমিও পারবে না, আমিও পারবো না। কিন্তু আমাদের কাজটা তো আমাদের করে যেতে হবে। শুধু আমি নই, দুদিন বাদে হয়তো দেখবে তুমিও বাদ পড়বে না। সুতরাং ভবিষ্যতে অনেক কিছুর জন্যই আমাদের তৈরি থাকতে হবে। Anyway, এতক্ষণে ওদের চাটা দিয়ে গেছে, যাই খেয়ে আসি।
শোনো মন্দিরা, মন্দিরা, আমি একটু আসছি, তুমি খেয়াল রেখো, বোতলে রক্ত শেষ হওয়ার আগেই আমাকে ডেকো, কেমন? বেলটা বাজালেই আমি চলে আসবো। এমনিতে আমি বেশি দেরি করবো না, 1 কাপ চা খেতে যা সময় লাগে এই যা। কিন্তু নজর রাখতে হবে, রক্তের সঙ্গে হাওয়া ঢুকে গেলেই মুশকিল, বুঝেছো? আমি আসছি, দেখো কিন্তু। আমি কখনো কথা দিয়ে কথার খেলাপ করি না। তাহলে এত দেরি করলে কেন? আমাকে কি পরীক্ষা করছিলে? পরীক্ষা? কিসের পরীক্ষা? না মানে আমি কতক্ষণ তোমার জন্য প্রতীক্ষা করতে পারি সেটা পরীক্ষা। না, মোটেই নয়। তাহলে কি আমার মতো অন্য কাউকে সময় দেওয়া ছিল? বাপরে বাপ। আচ্ছা বলুন তো, আপনারা পুরুষরা এত জেলাস হয় কেন? আপনি যা ভাবছেন তা নয়। অ্যাকচুয়ালি বাড়িতে আমার এক বান্ধবী এসে পড়েছিল। বান্ধবী তো, বন্ধু নয় তো। আবার জেলাস? বোতলে রক্ত শেষ হওয়ার আগেই আমাকে ডেকো, কেমন? বেলটা বাজালেই আমি চলে আসবো। রক্তের সঙ্গে হাওয়া ঢুকে গেলেই মুশকিল, বুঝেছো? আজকে সারাটা দিন না, মানে আমার সারাটা দিন আপনাকে একটা পরিকল্পনা ছিল। পরিকল্পনা? কিসের? এই একটা সিনেমা দেখার ইচ্ছে ছিল, দুজন মিলে সিনেমাটা দেখতে পারতাম। আপনি আগে তো বলেননি। আশ্চর্য, সিনেমা হলের সামনে অ্যাপয়েন্টমেন্ট মানে এটাকে আগে থেকে বলবো না, কিন্তু অবভিয়াসলি আমরা দুজন মিলে সিনেমা দেখবো। কিন্তু এখন তো সিনেমা আরম্ভ হয়ে গেছে। তাতে কি হয়েছে? ব্যালকনি আর ড্রেস সার্কেলের তো টিকিট এখনো পাওয়া যাচ্ছে। চলো না, কেটে পড়ো দুজনে, মানে দুটো টিকিট কেটে দুজনে ঢুকে পড়ি, আর অন্ধকার ঘরে এসি রুমে অনেকক্ষণ দুজনে পাশাপাশি থাকতে পারবো। আজকে না, অ্যাকচুয়ালি আমার সিনেমা শুরু হওয়ার আগে বিজ্ঞাপন দেখার খুব ভালো লাগে। ও বাবা, তাহলে তো পরের শোয়ের জন্য ওয়েট করতে হয়। কিন্তু ম্যাডাম কি আমার জন্য অতটা সময় বরাদ্দ করে রেখেছেন? আজকে থাক না, চলুন না কোথায় বসে কথা বলি। অগত্যা ম্যাডাম যখন চাইছেন তখন চলুন, তাহলে ডলবন কিংবা অ্যাকোয়াটিকা কোথা থেকে ঘুরে আসি। আমার কোনো আপত্তি নেই। এখন 4:30 সময় আপনার হসপিটালে যাওয়া ছিল কোনো রিলেটিভকে দেখার জন্য? হ্যাঁ, সেটা যাওয়ার দরকার ছিল, কিন্তু আজকে আর যাবো না। আজকের দিনটা তোমার জন্যই বরাদ্দ থাক, চলো। কেন? কে আছে? উনি কে আপনার? মানে আমি 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 বলবো, পরে সবই তোমাকে বলবো। কিন্তু দেখো, এখন যদি বেরিয়ে না পড়ি না, তাহলে আমার ফিরতে রাত হয়ে যাবে। চলো এখন বেরিয়ে পড়ি, আমি বলবো তোমাকে সব পরে বলবো। চলো এখন। ট্যাক্সি, আয় ট্যাক্সি, ট্যাক্সি। রক্তের সাথে হাওয়া ঢুকে গেলে মুশকিল হবে। কি হবে? আমার প্রাণ সংশয় হলেই বা ক্ষতি কি? আমার জন্য কিডনি দেওয়া নিয়ে অসীমার বাবাকে ঝগড়া করতে হবে না, মাকে ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে হবে না। আমি মরে গেলেই বা কার কি যায় আসে?